সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি কাজী রওশনারা সাকিব। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে চট্টগ্রামে পোশাক খাতে প্রায় 4,000 কোটি টাকার ক্ষতি। যশোরে সবজি, ফুল ও মাছের রেণু ব্যবসায় ধস। 3 দফা বন্যায় সিলেটের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। 215 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, ভেঙে গেছে বহু ব্রিজ কালভার্ট, জানিয়েছে এলজিইডি। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত। টানা 10 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ফোনে ইন্টারনেট। বিকেল 3টা থেকেই গ্রাহকরা মুঠোফোনে ইন্টারনেট সেবা সচল পাচ্ছেন, যদিও এর গতি বেশ কম। তবে চালু হলেও বন্ধ হওয়ার আগে গ্রাহকরা মোবাইলে যে ইন্টারনেট প্যাকেজ কিনেছিলেন তার অব্যবহৃত ডেটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। তবে ক্ষতিপূরণ হিসেবে সবাই আজ থেকে 3 দিনের জন্য 5 জিবি ডেটা বোনাস পাবেন। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে প্রবেশ করা যাচ্ছে না। ওইসব সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে গুজব ছড়ানোর বিষয়ে 31শে জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক সারা দেশে কারফিউ শিথিলের সময় বাড়ায় জনজীবনে স্বস্তি ফিরছে। কর্মচাঞ্চল্য বেড়েছে ব্যবসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। কারফিউ শিথিল রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ সব বিভাগীয় শহরে। ফলে পুরো দমে কাজ চলছে পোশাক সহ বিভিন্ন কারখানায়। নরসিংদীতে সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। গাজীপুর, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। দিনাজপুরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলের ঐক্যমতের আহ্বান জানিয়েছেন অতিথিরা। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারী এবং ছাত্র, পুলিশ ও সাংবাদিক হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। সকালে জেলা আদালত ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা সহিংসতায় জড়িতদের বিচারের দাবি জানান। একই সাথে স্বাধীনতা বিরোধীরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেদিকে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তারা। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় রংপুর সিটি কর্পোরেশনের প্রায় 3 কোটি 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার। সকালে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হামলায় তাদের 64টি সিসি ক্যামেরা ও 30 কিলোমিটার এলাকায় ফাইবার কেবল সহ ডিজিটাল ট্রাফিক সিগন্যালের ক্ষতি হয়েছে। তাদেরকে মারমুখী আচরণে তারা পিছু হটলে দুষ্কৃতিকারীরা সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত মূল্যবান সম্পদ এর ধ্বংস সাধন করে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি 20 লক্ষ টাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সংঘাত এবং প্রাণহানির ঘটনা ঘটেছে, আমি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ সহ প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছি। এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। দেশে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরূপ প্রভাব ফেলেছে তৈরি পোশাক শিল্প খাতে। প্রায় 4,000 কোটি টাকার অধিক আর্থিক ক্ষতিতে পড়েছে চট্টগ্রামের তৈরি পোশাক খাত। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। দেশের সাম্প্রতিক সহিংসতা, কারফিউ ও এর প্রভাবে ইন্টারনেট বন্ধে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমে আসে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত পোশাক শিল্প খাতে। ব্যবসায়ীরা বলছেন, এই সময়টিতে পণ্য উৎপাদন, জাহাজীকরণ, ক্রেতাদের সাথে যোগাযোগ সবই বন্ধ ছিল। ফলে ক্ষতিতে পড়েছেন তারা। আমি ইম্পোর্টটা তো বাদই দিলাম, এক্সপোর্টের ক্ষেত্রে এসএকুডা বলেন, যাই বলেন, কানেক্টিভিটির ব্যাপার আছে। ওগুলো বিভিন্ন দেখলাম যে বিভিন্ন ক্লায়েন্টে কিছু কিছু কার্গো আছে, ওগুলি গুডস রেডি, শিপ করতে পারছে, কিছু ইন্সপেকশন করতে পারছি না। ওটা মোটামুটি বুঝ দেওয়া যাবে বিকজ গুডস রেডি,
বাট যে গত 3-4 দিনে যে প্রোডাকশন লসটা হয়েছে ওটা আমি টাইম লস আমি কখনো কভার করতে পারবো না। এখন যে জায়গায় ওই প্রোডাকশনটা চালাবো ওখানেও তো একটা প্রোডাকশন চলার প্রোগ্রাম ছিল, তো ইটস এ স্নোবল এফেক্ট আর কি। বিজিএমইএ এর প্রাথমিক তথ্য মতে তৈরি পোশাক খাতে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা। তবে মূল ক্ষতি প্রকাশ পাবে বিদেশি ক্রেতাদের মনোভাব জানার পর। ভবিষ্যতে বাণিজ্য নিয়ে শঙ্কার কথাও জানান তারা। আমাদের বায়ারগুলি আমাদেরকে এখনো জানাতে পারছে না তারা আসলেই এই 5-6 দিনের দেরিতে ডিলে হওয়ার কারণে কি পরিমাণ তারা ক্ষতি হয়েছে, তারা কি আদৌ আমাদের উপর পেনাল্টি হিসাবে ডিসকাউন্ট চায় কিনা, অথবা এয়ার শিপমেন্টের কথা আসে কিনা, অথবা এখানে ক্যান্সেলেশনের প্রশ্ন আসে কিনা। কারণ আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে। এই সিজনটা যদি ধরতে না পারি তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে বিদেশি ক্রেতারা, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। এমন অবস্থায় দেশে ব্যবসার জন্য স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। এখন যে দেশে কারফিউ চলছে অথবা এই যে একটা ভুল বার্তা যাচ্ছে যে দেশে শান্ত পরিবেশ নয়, একটা অশান্ত দেশে কেউ কোনোভাবে ব্যবসা বাণিজ্য করতে আসবে না। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের স্থিতিশীলতা, নিরাপদ একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, আনইন্টারাপ্টেড অর্থনীতি চলার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং এখানে কিন্তু সরকার অথবা আন্দোলনকারী অথবা আমরা যারা আছি ব্যবসায়ী আছি, আমরা সবার মধ্যে একটা মাথায় রাখতে হবে যে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। বিজিএমইএ এর হিসেবে চট্টগ্রামে প্রায় 600টি তৈরি পোশাক শিল্প কারখানা রয়েছে। এগুলোতে কাজ করে প্রায় 7 লাখ কর্মী। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 কন্যা সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পৌর এলাকার বিজয়পাড়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় বাড়িতে চলছে স্বজনদের মাতম আর হতবাক প্রতিবেশীরা। মৃত্যুর কারণ এখনও অজানা। আশেক মান্নান হিমেলের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের এমন বুকফাটা কান্না থামছেই না। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ার নিজ বাড়ির এই ঘর থেকেই একে একে উদ্ধার করা হয় 2 কন্যা সন্তান সহ ব্যবসায়ী সোহাগ মিয়া ও তার স্ত্রী জান্নাত বেগমের মরদেহ। প্রতিবেশীরা জানান, সকালে বাড়ির সবাই ঘুম থেকে উঠলেও সোহাগ মিয়ার ঘরে তার পরিবারের কারো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় খুলতে না পেরে তা ভাঙার চেষ্টা করা হয়। এ সময় তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেয়া হয়। নাস্তা লুই আইছিল, আমি দোকান উঠতাম না গেছি, লাতি দিছি, লাতি দিয়া চাই দিব আর আমি আর কই রাখতাম না কোনো কিছু। পুলিশ এসে 2 কন্যা সন্তান ও স্ত্রী সহ সোহাগের মরদেহ উদ্ধার করে। কেন এমন মৃত্যুর ঘটনা ঘটলো তা বলতে পারছেন না প্রতিবেশীরা। পুলিশ বলছে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে। সংবাদ পাই যে এই বিজয়পাড়ায় একই ঘরের মধ্যে 4টা ঝুলন্ত লাশ রয়েছে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে এসেছি। ইতিমধ্যে আমরা লাশগুলি উদ্ধার করে সুরতাল করে আমরা লাশগুলো ময়নাতদন্তের জন্য আমাদের হেফাজতে নিয়েছি। আর বাকি যে আইনানুগ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। ঋণগ্রস্ত সোহাগ ও জান্নাত বেগমের বড় মেয়ে ফাহিমার বয়স 4 বছর ও ছোট মেয়ে তাহমিদার বয়স হয়েছিল 2 বছর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বান্দরবানের থানচি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ-এর 3 সহযোগীকে গ্রেফতার করা হয়। এরা সবাই সদর ইউনিয়নের সিলাম্পি পাড়ার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গতকাল গ্রেফতারের পর বিকেলে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গত 2রা এপ্রিল রাতে বান্দরবানের সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা, পুলিশ আনসারের অস্ত্র লুট ও পরে 3রা এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় মোট 22টি মামলা দায়ের করা হয়। সহিংসতা, কারফিউ ও সাধারণ ছুটিতে ধস নেমেছে যশোরের সবজি, ফুল ও মাছের রেণু ব্যবসায়। উৎপাদন সচল থাকলেও তা পরিবহন ও বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন এ খাতের সঙ্গে জড়িতরা। প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট।
স্ব জেলা দপ্তরের তথ্যানুযায়ী দেশের চাহিদার ৭০% মৎস্য রেণু এবং ৬০% ফুল ও সমপরিমাণ সবজি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় যশোর থেকে। তাপপ্রবাহ সহ নানা প্রতিকূলতা পেরিয়ে এ ৩ খাতেই পুরো উৎপাদনে ছিলেন চাষিরা। কিন্তু কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কারফিউ জারির কারণে পরিবহন সংকট ও বাইরের ব্যবসায়ীরা না যাওয়ায় বিভিন্ন জেলায় এসব পণ্য সরবরাহ করতে পারেননি তারা। রেণুপোনা ও সবজি স্থানীয়ভাবে কিছুটা বিক্রি হলেও ফুল বেচাকেনা ছিল বন্ধ। বাধ্য হয়ে পরের ফলনের আশায় ক্ষেত থেকে ফুল তুলে ফেলে দিতে বাধ্য হন চাষিরা। অপরদিকে সবজি ও রেণু কম দামে বিক্রি করায় চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। একটি ফুলও বিক্রি করা যায়নি এবং আজ 10 থেকে 12 দিন কোনো জেলা শহরে গাড়ি চলিনি। সেই ফুলগুলো তো আমি পাঠাইতে পারিনি। কারফিউর জন্য আমাদের এই জায়গার মার্কেটটা টোটালি অফ হয়ে যাওয়ায় কোনো বেচা কিনা হয়নি। টোটালি কোনো বেচা কিনা নাই এবং কোনো নগদ কোনো অর্থ নাই। সংশ্লিষ্টদের দাবি, বিরাজমান পরিস্থিতিতে ফুল, রেণু ও সবজি খাতে এ পর্যন্ত ক্ষতির পরিমাণ 150 কোটি টাকারও বেশি। 20 থেকে 25 লাখ টাকার ফুল ঢাকা, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যায়। তাতে করে এই অবরোধ এবং জরুরি অবস্থার মধ্যে এই ফুলগুলো আমরা না পাঠানোর কারণে ক্ষতি হয়েছে। প্রতিদিন বেচা কেনা করত 2 থেকে 3 কোটি টাকা। সেই বিক্রি বর্তমানে এখনই প্রায় সবই বন্ধ। জেলা মৎস্য দপ্তর রেণু চাষিদের ক্ষতির কথা স্বীকার করলেও সবজি ও ফুল চাষিদের কম ক্ষতি হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। যেহেতু একটি অমৌসুম চলছে এবং এই কাঠপুরের ভিতরে বিভিন্ন অনুষ্ঠানটি না থাকার কারণে ফুলের চাহিদা কম এবং আমাদের স্থানীয়ভাবে যেটা তৈরি হয়েছে এখানে বিক্রি করে তারা সচল রাখার চেষ্টা করা হয়েছে এবং সবজির ক্ষেত্রেও আমাদের যে সবজিটা উৎপাদন হচ্ছে এখানে স্থানীয় চাহিদা পূরণের পরে বাকি সবজি দেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রশাসনের সহযোগিতায় সেইটা সরবরাহ করছি। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এই যশোরের বিভিন্ন উপজেলায় সহ বাংলাদেশের অন্যান্য জায়গায় রেণু ও পোনা সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। আমরা আশা করছি যে এই সমস্যাটা অচিরেই কেটে যাবে। মৎস্য ও কৃষি অধিদপ্তরের হিসাবে জেলায় মাছের রেণু, সবজি ও ফুল খাতের সাথে জড়িত রয়েছে প্রায় 10 লাখ পরিবার। মাছরাঙা নিউজ ডেস্ক। পরপর 3 দফা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 215 কিলোমিটার সড়ক, যা মেরামতে 200 কোটি টাকার বেশি লাগতে পারে বলে ধারণা এলজিইডির। সিলেট থেকে শুভ্র দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেবে গেছে পাকা সড়ক, যানবাহন চলাচল তো দূরের কথা, হাঁটাও সম্ভব নয়। কার্পেটিং উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, স্রোতে ভেসে গেছে রাস্তা, ভেঙে গেছে ব্রিজ, কালভার্ট। এমন দৃশ্য দেখা মিলবে সিলেটের বিভিন্ন সড়কে। সড়ক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় মুখ থুবড়ে পড়েছে সিলেটের অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। অসুস্থ রোগী হইলে যে হে মেডিকেল যেত, হে নিজেও আগে গাড়ি তুললে ভালো মানুষ মেডিকেলের অবস্থায় দাঁড়াই যায়। আমরা লাগে মানে এই রাস্তায় এলে এটা মরণ ফাঁদ। ড্রাইভাররা যাইতে যাইতে অবস্থা খারাপ, 1 ঘন্টার জায়গা 1.5 ঘন্টা সময় লাগে, তো সঠিকভাবে উপস্থিত হইতে পারি না অফিসেও। রাস্তার গাড়ি নাই, গাড়ি যদি কথা লইয়া রাস্তা ভাঙ্গা, ড্রাইভার কয় ভাই আমার গাড়ি ভাঙ্গি দিব সারা। আমি কই দিতাম লইয়া, আমি বাদি যাইতাম না। 2 টাকার জায়গা 3 টাকা কইলেও তারপরে হে যান না। এলজিইডির হিসেবে এবারের 3 দফা বন্যায় 13 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 115 কিলোমিটার সড়ক এবং 142 মিটার ব্রিজ ও কালভার্ট। আমাদের রাস্তাঘাটগুলো এখনো পানির নিচে আছে বিদায় আমরা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্টটা 3য় দফার বন্যার পরে করতে পারিনি। তো পানিটা আরেকটু নামলে হয়তো আমরা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট করতে পারবো এবং ধারণা করতে পারবো আমাদের কত টাকা ব্যয় হবে। আমরা দ্রুত যান চলাচল বা মানুষজনের চলাচলের ব্যবস্থা করব, প্রথম দফা ইমার্জেন্সি মেনটেন্যান্স। আর এডিবি সহযোগিতা পেলে আগামী 2 বছরের মধ্যেই হয়তো আমাদের এই বন্যার যা ক্ষতি হয়েছে সেগুলোর সমাধান করা সম্ভব হবে। এবছর প্রথম দফায় গত 27 মে, 15 জুন দ্বিতীয় দফা এবং 27 জুন তৃতীয় দফায় বন্যার কবলে পড়ে সিলেট। স্থানীয়রা বলছেন, দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা না হলে পর্যটন ব্যবসা ধস নামতে পারে। মাছরাঙা নিউজ ডেস্ক। ভরা মৌসুমেও দক্ষিণাঞ্চলের নদ নদীতে দেখা মিলছে না রূপালী ইলিশের। জেলেরা ঘাটে ফিরছেন নিরাশ হয়ে। এতে সংকটে পড়েছেন জেলে, আড়তদার ও মৎস্য শ্রমিকরা। বরিশাল থেকে স্টাফ রিপোর্টার গিয়াসউদ্দিন সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
ভরা মৌসুমে বরিশালের ইলিশ মোকামে নেই চিরচেনা হাক ডাক, কারণ ইলিশের সরবরাহ বলতে গেলে নেই। মোকাম দেখে মনে হয় খুচরা কোনো মাছের বাজার। এরপরও মোকামে যে পরিমাণ ইলিশ ওঠে তার দাম আকাশ ছোঁয়া। ব্যবসায়ীরা জানান, সোয়া কেজির বেশি ওজনের প্রতি কেজি ইলিশ ১৯০০ টাকা, ১ কেজি থেকে ১২০০ গ্রামের ওজনের প্রতি কেজি ১৭০০ টাকা, ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতি কেজি ১৫৫০ টাকা এবং ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি কেজি ১৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেই মাছটা ১২০০ থেকে ১০০০ টাকায় পাওয়া যেত, ওই মাছটা আমার কাছে কিছুক্ষণ আগে ১৮৫০ টাকা চাইছে। বর্তমানে ইলিশের বাজারে ওইভাবে যতটা পরিমাণ ইলিশ থাকা দরকার সেই পরিমাণে ইলিশে আসলে ঘাটতি আছে। বাজারে মাছ খুব স্বল্প, অল্প সামান্য কিছু মাছ আসে, যাতে মালিক শ্রমিক আমরা ব্যবসায়ী আমরা সবাই খুব কষ্টে আছি। মাছের যে এত দাম, সব কিছুর এত দাম ঊর্ধ্বগতি, আমাদের মধ্যে মধ্যবিত্তের মানুষ না কিনেই বাজার থেকে আমাদের চলে যেতে হয়। মৌসুমের এ সময়ে প্রতিদিন ৩.৫ থেকে ৪,০০০ মন ইলিশ এ ঘাটে সরবরাহ হতো, কিন্তু এখন প্রায় ইলিশ শূন্য বরিশাল ইলিশ মোকাম। শ্রমিকরা বিভিন্ন কাজে বিভিন্ন কষ্টে আছে, তারা বিভিন্ন কাজ করতেছে, এবং মালিকরা তো বিভিন্ন জায়গাতে টাকা এনে এই আমাদের বিভিন্ন মাছের দাঁত পাটি টাকা টুকা দেয়, তারা মালিকরা খুবই কষ্টজনক। ইলিশের আকালের জন্য ভারতসহ পার্শ্ববর্তী দেশের মাছ ধরা নিষেধাজ্ঞার সময়ের সমন্বয়হীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টরা। বাংলাদেশের জেলেরা যখন বাড়িতে বসে থাকেন, ঠিক সেই সময় পাশের দেশের জেলেরা ইলিশ ধরায় ব্যস্ত থাকেন। তাই ইলিশ উৎপাদক দেশগুলোকে বিজ্ঞানসম্মতভাবে একাট্টা হয়ে একই দিনক্ষণে ইলিশ ধরা বন্ধ রাখার দাবি বাংলাদেশি জেলেদের। যখন ৬৫ দিনের একটা অভিযান থাকে সাগরে, তখন বাংলাদেশের জেলেরা ওই সাগরে যাইতে পারে না মাছ ধরার জন্য, তখন ওই সুযোগে ভারতের জেলেরা আইসা তখন হারা মাছ ধইরা ওই মাছটা সম্পূর্ণ ওরা ওদের দেশে পার করে নিয়ে যায়। ভারতে আমরা একসাথে দোনো দেশ মিলাইয়া আপনার অভিযানটা তাহলে সবচেয়ে ভালো হয়। মূলত এখন বর্ষাকালটা আষাঢ় শ্রাবণ থেকে সরে গিয়ে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই ৩ মাস মূলত বৃষ্টি বেশি হয়ে থাকে এবং ইলিশের আগমন এবং বাজারে প্রাচুর্যতা বৃষ্টির সাথে সাথে আমরা এটা লক্ষণীয় আমরা দেখেছি। বৃষ্টি শুরু হলেই এবং বৃষ্টির প্রাচুর্যতা বাড়লেই নদ নদীতে ইলিশের আগমনও ঘটবে এবং বাজারে ইলিশের প্রাচুর্যতা আমরা লক্ষ্য করব। এর পাশাপাশি কম বৃষ্টিপাত ও নদী দূষণও ইলিশের আকালের জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাছরাঙা নিউজ ডেস্ক। দিনাজপুরের বিরলের ব্যানানা আম এবার পাঠানো হয়েছে ইউরোপের ৩টি দেশে। লাভবান হওয়ায় আবাদে আগ্রহ বেড়েছে আরও অনেকের। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরল উপজেলার সদরডাঙ্গা গ্রামের ৮ বিঘা জমি জুড়ে ব্যানানা, বাড়ি 4, কাটিমন ও BN7 জাতের আমের বাগান গড়ে তোলেন স্থানীয় কৃষক মমিনুল ইসলাম। গত বছর থেকে পাচ্ছেন ফলন এবং বাগানের বাছাই করা ব্যানানা জাতের আম পাঠানো হয় কাতারে। এবছর প্রতিটি গাছে এই জাতের আমের ফলন বেশ ভালো হয়েছে। ১০০ থেকে ২৫০ ব্যানানা আম ধরেছে ছোট আকারের এক একটি গাছে। এবছর ওই বাগান থেকে সংগ্রহ করে গেল জুলাইয়ে ১০০ কেজি আম পাঠানো হয়েছে সুইজারল্যান্ডে। রপ্তানি করা হয় সুইডেন ও কাতারেও। বাণিজ্যিকভাবে এই আমটা চাষ করার লক্ষ্যে আমি এই পদ্ধতি অবলম্বন করছি এবং স্যাররা আমাকে বিদেশে যেন আমি আমটা রপ্তানি করতে পারি সেইভাবে আমাকে গড়ে তুলেছেন। পাশাপাশি আমি শখের বশীভূত হয়েই কিন্তু আমি এই বাগানটা শুরু করছি। এই বাগানে আমার আম আছে বাড়ি 4 এবং ব্যানানা, কাটিমন 3টাই আছে, আর কিছু লাল আম ভ্যারাইটি আছে, এটা BN7। এই আমটা আমি টেস্ট মূল্য করতেছি, 2-1টা গাছে আছে লাল লাল। এটা করার পরে যদি দেখি এটা ভালো লাগে আমি এটা বিদেশ যাওয়ার উপযোগী করব এবং যেগুলো আম আছে সব আমি বিদেশে বিষমুক্ত। বিরল উপজেলা কৃষি স্যারের নির্দেশনা, উনি আমাকে যেটা বলছে আমি সেটা করে আজকে আমার আম ইউরোপে 3টা দেশে যাচ্ছে। উপজেলায় আম চাষে এমন সফলতায় নতুন করে বাগান করেছেন আরও অনেক কৃষক। এমনকি রাজশাহী অঞ্চলের অন্যান্য জেলা থেকেও কৃষকরা জমি লিজ নিয়ে বাগান করেছেন। স্থানীয় বাজারে সেসব আম বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন তারা। প্রথম ভাবতেন যে বাগান করে কি হবে, কি করে খামখা লাভবান হবে কিনা জানি না, তখন দেখতেছি যে অনেক সুন্দর, প্রত্যেকটা গাছে কিন্তু অনেক সুন্দর কিন্তু আম হয়েছে। কিন্তু আমারও ইচ্ছে আছে যে আমিও আম বিদেশে পাঠাবো, তাই আমি দেখতেছি এখানে যে প্যাকেট করতেছে আম কিভাবে প্যাকেট করতে হয়, ও কৃষি স্যার আছে আফজাল কাকু, তার কাছে পরামর্শ নিব।
আমের চাষ সম্প্রসারণে আগ্রহীদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আম যখন থেকে আসছে তখন থেকে মাটির সার ব্যবস্থাপনা, বালাই নাশক এবং রোগনাশক, কীটনাশক সব ব্যবস্থাপনা আমাদের তত্ত্বাবধানে করা হয়েছে এবং প্যাকেটও করা হয়েছে। আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে সাপ্লাই প্যাকেট থেকে তাদেরকে দেওয়া হয়েছে এবং সেটাই প্যাকেটটা করা হয়েছে। প্যাকেটটা করার উদ্দেশ্য হলো আপনার এখানে কিন্তু আর প্যাকেট করার পর থেকে কোনো বালাইনাশক দেওয়া হয়নি। পুরো উপজেলা জুড়ে আম গাছ রয়েছে 5,500-এর মতো। এর মধ্যে মমিনুল ইসলামের বাগানে রয়েছে প্রায় 1200 গাছ। মাছরাঙা নিউজ ডেস্ক। নরসিংদী কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান ও সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ। সকালে কারাগার ঘুরে দেখেন এবং কারা কর্মকর্তা ও রক্ষীদের সাথে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ, জেল সুপার শামীম ইকবাল সহ অন্যরা। ফারুক আহমেদ জানান, ইতোমধ্যে গ্রাউন্ড ওয়ার্ক সম্পন্ন হয়েছে। তাছাড়া বিভিন্ন সূত্রে প্রাপ্ত ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত কমিটিকে 10 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা জানান তিনি। যশোরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে মায়ের স্বর্ণালংকার চুরি করে বিক্রয় করার মামলায় ছেলেসহ 2 জনকে আটক করা হয়েছে। সকালে জেলার মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা 2 ভরির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়। দুপুরে জেলা ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গেল 23শে জুলাই জুয়ায় আসক্ত ছেলে মুন্না হোসেনের বিরুদ্ধে মনিরামপুর থানায় সোনা চুরির মামলা করেন তার মা। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভাঙন রোধে ব্লক ফেলতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ 3 শ্রমিকের মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। গতকাল বিকেলে সিমেন্টের ব্লক ভর্তি নৌকা উল্টে যায়। এতে আহত হয় অন্তত 11 শ্রমিক। নিখোঁজ হয় আতোয়ার রাজু ও রশিদ নামের 3 জন। তাদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে চট্টগ্রামে পোশাক খাতে প্রায় 4,000 কোটি টাকার ক্ষতি। যশোরের সবজি, ফুল ও মাছের রেণু ব্যবসায় ধস। 3 দফা বন্যায় সিলেটে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। 215 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। ভেঙে গেছে বহু ব্রিজ, কালভার্ট, জানিয়েছে LGED। ভরা মৌসুমেও নদ নদীতে দেখা মিলছে না ইলিশের। নিষিদ্ধ সময় ভারতীয় জেলেদের মাছ ধরা, বৃষ্টিপাত কম ও নদী দূষণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যায় 7টায় দেখার আমন্ত্রণ রইল।